তো এটা হচ্ছে এএনএম জিএনএম এর তো এটা হচ্ছে আমাদের এএনএম জিএনএম এর প্রশ্ন 2023, ঠিক আছে, ইয়ার 2023। এখানে প্রথম প্রশ্ন কি আছে, এক্সিটু সংরক্ষণের উদাহরণ হলো, এক্সিটু সংরক্ষণের উদাহরণ কি, ঠিক আছে। এবার এক্সিটু সংরক্ষণের উদাহরণের কথা যদি আমরা বলি, এক্সিটু সংরক্ষণ কাকে বলে, যে কোনো প্রাণী আছে বা জীব আছে তাকে তার জায়গায় সংরক্ষণ না করে সেখান থেকে তুলে এনে সংরক্ষণ করে। যেমন বনে বনে থাকে বাঘ, তাই না, তো বন থেকে আমি বাঘটাকে কি করলাম, বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে, তো আমি এটাকে তুললাম, তুলে একটা চিড়িয়াখানায় নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে তাকে তার মধ্যে একটা পরিবেশ দিলাম যেন সে সেখানে থাকতে পারে, মানে গাছ গাছালা এরকম যুক্ত বেশ বানিয়ে দিলাম গার্ডেনের মতো, ওখানে বাঘটাকে রাখা হলো, আর ওকে বাইরে থেকে খাওয়া দিচ্ছে আমরা মাংস, ঠিক আছে। তো তার পরিবেশ থেকে তুলে এনে তাকে সংরক্ষণ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। আরেক রকম সংরক্ষণ আছে, সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ কি, তাকে তার পরিবেশে রেখে সংরক্ষণ করা, বাঘকে তুলে না নিয়ে এনে বনের মধ্যেই সংরক্ষণ করা, ইনসিটু সংরক্ষণ। এখানে মনে রাখার জন্য এক্স এক্স এক্সিটু না ই এক্স আসছে, তো ই এক্স থেকে কি হয়, এক্সিট। আমরা যদি কোথাও ঘুরতে যাই এক্সিট লেখা থাকে না, তো এক্সিট মানে বের হচ্ছে, তাহলে মানে যেখান থেকে তুলে এনে অন্য জায়গায় রাখা হচ্ছে তখন হচ্ছে এক্সিটু সংরক্ষণ, এক্সিট। আর যেখানে ওর বাসস্থান তখন যখন ওখানেই সংরক্ষণ করছি তখন হচ্ছে আমাদের ইনসিটু সংরক্ষণ, ইন মানে মধ্যে, তো ওর নিজের জায়গায় থাকছে, এভাবে মনে রাখতে পারো। তো এক্সিটু সংরক্ষণের উদাহরণ কি হবে, জাতীয় উদ্যান তো হবে না, কারণ জাতীয় উদ্যান বড় একটা ন্যাশনাল পার্ক, ওখানেই প্রাণীদের সংরক্ষণ করা হয়, মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়, বিভিন্ন নিয়ম কানুন লাগানো হয় ওখানে। সংরক্ষিত বন, নামের মধ্যেই আছে বনটাকে সংরক্ষণ করছে, তো বনের মধ্যেই তো, বনের মধ্যে তো না, বন থেকে তুলে আনা মানে এক্সিটু, অভয়ারণ্য এটাও হবে না, আমাদের হবে বিচ ব্যাগ, এটা হবে আমাদের এখানে অ্যান্সার। তো এটা এটা ক্লাস 10 এর যে বই আছে, ক্লাস 10 এর বই থেকে সলভ হয়ে যাবে। ক্লাস 10 এর সব থেকে লাস্ট যেটা অধ্যায় আছে, ক্লাস 10 এর সব থেকে লাস্ট অধ্যায়, ক্লাস 10 এর সব থেকে লাস্ট অধ্যায় যেটা বলা আছে পরিবেশ ও খনিজ সম্পদ যা যাবতীয় আছে, ওই 5 নাম্বার অধ্যায় থেকে এই প্রশ্নটা সলভ হয়ে যাবে, ঠিক আছে, ক্লাস 10। এরপরে কি বলছে, যদি হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিতের সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে বলা হয়, কি বলা হয়, সেই ঘটনাকে বলা হবে আমাদের টেস্ট ক্রস। এই যে কি বলছে, হেটেরোজাইগাস অপত্য মানে ক্যাপিটাল টি আর স্মল টি, এর সঙ্গে কার সংকরায়ন ঘটাবো, প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন স্মল টি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, হোমোজাইগাস মানে দুটাই স্মল টি, এই যে সংকরায়ন এটাকে বলা হয় টেস্ট ক্রস, ঠিক আছে। ক্লাস 10 এর পড়া চ্যাপ্টার 3 3 নম্বর অধ্যায় এই প্রশ্নটা সলভ হয়ে যাবে। ব্যাক ক্রস আর রেসিপ্রোকাল ক্রস, এটা তো অ্যান্সার হবে না, বাট এগুলো ক্লাস 10 এর জিনিসটা মেনশন আছে, এই তথ্যগুলো। মানে যখন তুমি জিনিসটা অ্যানালাইজ করছো, না যে কোনো প্রশ্ন তুমি অ্যানালাইজ করছো যে কোথা থেকে পড়তে হবে, তখন এই অপশনগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ কখনো হতে পারে যে এই অপশনগুলো দিয়ে প্রশ্ন বানাতে পারে, হতেই পারে। এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি যে অপশনগুলো তোমাকে ধ্যানে রাখতে হবে। এখানে একটা অপশন যেটা আছে এপিস্টেসিস, এটা অ্যান্সার হবে না, বাট এপিস্টেসিস এটা কিন্তু ক্লাস 10 এ আমি পেলাম না, এটা ক্লাস 12 এ পাওয়া যাচ্ছে। ক্লাস 12 এর বংশগতি বিভেদ বলে অধ্যায় আছে, ওখানে এপিস্টেসিস সম্পর্কে বলা আছে। এপিস্টেসিস সম্পর্কে এটা বলা আছে যে জিন নয়, সরি অ্যালিন নয় এরকম কোন জিন, অ্যালিন নয় এরকম কোন জিন অপর একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশ পেতে বাধা দেয়, এই ঘটনাকে বলা হয় এপিস্টেসিস। মানে কি দেখো, এরা এই যে আছে ক্যাপিটাল টি আর স্মল টি, ঠিক আছে, এখানে কি করবে, ক্যাপিটাল টি আমরা ক্লাস 10 এ পড়েছি, ক্যাপিটাল টি কি করে স্মল টি কে, স্মল টি এর বৈশিষ্ট্যটা প্রকাশ পেতে দেয় না, একে বাধা দেয়। আচ্ছা, এখানে একটা জিনিস কি, যে এরা হচ্ছে পরস্পরের এলিন, এরা হচ্ছে পরস্পরের এলিন। এখানে যদি মনে করো ক্যাপিটাল আর স্মল আর থাকে, আমি মোটর গাছের নিয়ে নিচ্ছি, রাউন্ড মানে গোলাকার, স্মল আর মানে হচ্ছে কুঞ্চিত, এই যে বৈশিষ্ট্যটা আছে ক্লাস 10 এ আছে এটা, ঠিক আছে। তো
এখানে কি হচ্ছে, এই এপিস্টেসিস ঘটনার ক্ষেত্রে, মনে করো যে এরা তো পরস্পর এলিল, আবার এরা পরস্পর এলিল, কিন্তু এরা এর এলিল না, তবুও এরা এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, এরকম ঘটনা। আরো ডিটেলসে বোঝাতে তো অনেক সময় লেগে যাবে, বাট জাস্ট আমি ধারণা দিলাম। এরা দুজন পরস্পরের এলিল আর এরা দুজন পরস্পরের এলিল, এরা এর এলিল না, এরা এর এলিল না, এরা এর এলিল না। তো আমরা সাধারণত জানি যে যদি পরস্পরের এলিল হয় কিনা, স্মল টি ক্যাপিটাল টি এদের মধ্যে ক্যাপিটাল টি একে এর বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা দিবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, এখানে এরা দুজন তো এলিল আছে, কিন্তু এটা তো এলিল না, তবু এই যে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল টি স্মল টি এর বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা দিচ্ছে, এরকম একটা ঘটনা, একে বলা হয় এপিস্টেসিস। ক্লাস 10 এ নেই, বাট আমি যতটা অ্যানালাইজ করলাম সেই অনুযায়ী যে এপিস্টেসিস, এই জিনিসগুলো হালকা করে 12 এ যায়, 11 আছে না পড়লে হবে, 9 10 টা ভালো করে যদি পড়া যায় তাহলে এএনএম জিএনএম এ লাইফ সায়েন্সে ফুলে ফুল থেকে একটু এদিক ওদিক হয়ে যাবে, বাট এনাফ কোয়ালিফাই করার জন্য এনাফ আছে। এছাড়াও আছে কি, কোনটি গ্লুকোজ অণু, এখানে গ্লুকোজ অণুর সংখ্যা হচ্ছে তোমার C6H12O6, এটা ক্লাস 9 এর দুই জায়গায় আছে। ক্লাস 9 এর অধ্যায় 2 চ্যাপ্টার 2, ওখানে জীব সংগঠন স্তর ওখানে আছে একবার, শর্করা সম্পর্কে পড়ানো আছে। এরপরে রয়েছে তোমার সালোক সংশ্লেষ, যেটা জৈবনিক প্রক্রিয়া বলে ক্লাস 9 এর 3 নম্বর চ্যাপ্টার, ওখানে গ্লুকোজ সম্পর্কে, গ্লুকোজ অণুর যে সংকেতটা এটা লেখা আছে। আর গ্লুকোজ সম্পর্কে মেনশন তো অনেক জায়গায় আছে। ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিয়াস সংযুক্ত থাকে? মাসি, ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিয়াস সংযুক্ত থাকে? তো ক্রোমোজোমের যে নিউক্লিয়াস সংযুক্ত থাকবে এটা হচ্ছে আমাদের গৌণ খাঁজ। যেখানে গৌণ খাঁজ আছে এটা ক্লাস 10 অধ্যায় 2 চ্যাপ্টার 2, ওখানে গৌণ খাঁজের নিউক্লিয়াস সংযুক্ত হয়, ছবি দেওয়া আছে একটা, সেই জায়গায় ক্রোমিয়ার, টেলোমিয়ার, প্রাথমিক খাঁজ এগুলো সম্পর্কে বলা হয়েছে। এবার মানুষের এবিও ব্লাড গ্রুপ এর আবিষ্কারক হলেন, এটার আবিষ্কারক হবে আমাদের কার্ল ল্যান্ডস্টেইনার। এবিও ব্লাড গ্রুপ ক্লাস 9 এ আছে ওই চ্যাপ্টার 3 তে, ক্লাস 9 এ চ্যাপ্টার 3 তে পাওয়া যাবে। আচ্ছা, এখানে কার্ল লুজ আছে, এটা তো কোনো আশেপাশের সম্পর্ক নেই। কার্ল লুজ এটা হচ্ছে তোমার বর্তমানে ক্লাস 11 এ আছে এই জিনিসটা, কার্ল লুজের 6 কিংডম ক্লাসিফিকেশন, 3 ডোমেন, 3টা ডোমেন, 6 কিংডম ক্লাসিফিকেশন। এরপরে কার্ল ফিশার বলে নাম আছে একটা, তো কার্ল ফিশার এটা হচ্ছে কেমিস্ট্রির সঙ্গে সম্পর্কিত, কেমিস্ট্রি হলো রাসায়নিক বিজ্ঞান। এটা কি করবে, কার্ল ফিশার কি করেছিল, যে কোনো একটা স্যাম্পল আছে তার মধ্যে কতটা জল আছে, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, বায়ু, বাতাসের কোনো একটা বায়ু স্যাম্পল নিলাম, তো বায়ুর মধ্যে কতটা জল আছে সেই জিনিসটা মেজার করবো, অথবা আমি যে কোনো জিনিস মেজার করবো, মনে করো শরবত নেই, তো শরবত তো হবে না, বা ট্র্যাশ এমাউন্ট, মনে করো যে কোনো একটা জিনিস আছে, যে কোনো একটা স্যাম্পল তুমি নিয়েছো, মনে করো একটা স্যাম্পল নিয়েছি, এই স্যাম্পলের মধ্যে কতটা জল আছে সেই জিনিসটা আমি পরীক্ষার মাধ্যমে জানবো। সেই পরীক্ষাটার আবিষ্কারটা হচ্ছে তোমার কার্ল ফিশার, টাইট্রেশন বলে মেথড আছে। এরপর আছে কার্ল পিয়ারসন। এই কার্ল পিয়ারসন কে, এটা হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ান। এই ম্যাথমেটিশিয়ানটা স্ট্যাটিক্স এর উপর কাজ করেছে। স্ট্যাটিক্স যাকে বাংলায় বলা হয় রাশি বিজ্ঞান, এই জিনিসটা ক্লাস 10 এর ম্যাথ বইয়ের শেষের দিকে একটা রাশি বিজ্ঞান, গড়, মধ্যমা, এগুলো সম্পর্কে অঙ্ক আছে, তো এটার সঙ্গে সম্পর্কিত এই জিনিসটা, ওই স্ট্যাটিক্স এর সম্পর্কিত। ক্লাস 10 এ খুব সামান্য লেভেলের স্ট্যাটিক্স দেওয়া আছে রাশি বিজ্ঞান, এটা যখন মনে করো 12 এর পর, যখন 12 এর পর যখন কলেজে যাওয়া হয়, তো স্ট্যাটিক্স এর একটা ব্রাঞ্চ হয়ে যায় স্ট্যাটিক্স, রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞানে কি করা হয়, বিভিন্ন তথ্য নিয়ে সেগুলোকে ইন্টারপ্রিটেশন করা হয়, যাচাই করা হয়। কার্ল পিয়ারসন ম্যাথমেটিশিয়ান। তো এখানে ব্লাড গ্রুপের কথা ল্যান্ডস্টেইনার, এটা তো কেমিস্ট্রি, আর এটা তো ম্যাথমেটিশিয়ান, এটা বায়োলজিস্ট, বাট এটা 6 কিংডম 3 ডোমেইন ক্লাসিফিকেশন দিয়েছিল। তো এগুলো একদম আউট অফ সিলেবাস। এটা ক্লাস 9 এর অধ্যায় 2 থেকে
সরি অধ্যায় 3 থেকে সলভ হবে। পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো সমবৃত্তীয় গঠন। পাখির ডানা ও পতঙ্গের ডানা হচ্ছে সমবৃত্তীয় গঠন। পাখির ডানা আর পতঙ্গের ডানা এরা কি আছে, এদের কাজ একই রকম কিন্তু গঠন আলাদা। তো যদি কাজ একই হয়, উৎপত্তিগতভাবে গঠনগতভাবে আলাদা হয়, তাহলে ক্লাস 10 এর চ্যাপ্টার 4 এ আছে অভিব্যক্তি অভিযোজন, ওখানে এই জিনিসটা মেনশন আছে, এটা আছে সমবৃত্তীয় অঙ্গ। সমসমস্ত অঙ্গ কাজ আলাদা কিন্তু গঠন একই। তো এটা এখানকার অ্যান্সার হবে না, এখানে পাখির ডানা ও পতঙ্গের ডানা বলেছে, তো এটা হবে সমবৃত্তীয় গঠন। লুপ্তপ্রায় অঙ্গ, এটাও ওই ক্লাস 10 এ আছে, ওই পেজে আছে অভিব্যক্তি অভিযোজন ওখানে। জাতিজনিত গঠন, জাতিজনিত গঠন এটা বলতে গেলে 9 এ হালকা করে আছে, 9 এ সব থেকে প্রথম অধ্যায়ে যেটা আছে ওখানে জাতিজনিত গঠন। জাতিজনিত গঠন কি জিনিস, যে মনে করো এনসেস্টার, যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা বানর থেকে এসেছি, বানর প্রজাতি থেকে, তো ওখানে আমাদের মধ্যে একটা কমন মিল আছে, যে আমাদের এখন বিলুপ্ত প্রায় লেজ আছে, মানে নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে লেজ আছে কক্সিস, তো ওদের মধ্যে লেজ আছে। তো এটা হচ্ছে আমাদের একটা, আমাদের মধ্যে যে কক্সিস আছে ওদের যে লেজ আছে, এটা একটা মিল, এরকম টাইপের জাতিজনিত গঠন। আচ্ছা, কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক? হ্যাঁ, আচ্ছা, নাইট্রোজেনাস বেস। এটা ক্লাস 10 অধ্যায় 2 নম্বর অধ্যায় পাওয়া যাবে। ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক হচ্ছে সাইটোসিন, গুয়ানিনের পরিপূরক হচ্ছে সাইটোসিন, আর অ্যাডেনিনের পরিপূরক হচ্ছে থাইমিন। এখানকার অ্যান্সার হবে সাইটোসিন। বাকিগুলো ওইখানে আছে, বাকি জিনিসগুলো যেগুলো আছে সব ওখানে ক্লাস 10 এ ওখানে মেনশন আছে। চ্যাপ্টার 2, এরপরে মিয়োসিসের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি আলাদা হয়? সমসমস্ত ক্রোমোজোমগুলি আলাদা হয়। এটা ক্লাস 10 এ অতটা ডিটেইলসে নেই, মিয়োসিসটা, মাইটোসিসটা খুব ডিটেইলসে আছে, বাট এটা পড়িয়ে দেওয়া হয় ক্লাস 10 এ, এটা পড়িয়ে দেওয়া হয় ভালো করে, অনেক টিচারই পড়িয়ে দেয়। তো হচ্ছে 9 এর অ্যান্সার হবে সমসমস্ত ক্রোমোজোম। ক্লাস 10 এর চ্যাপ্টার 2 এর পড়াটা মিয়োসিস কোষ প্রেজেন্ট। এখানে অ্যান্সার হবে যে এনাফেজ 1 এ সমসমস্ত ক্রোমোজোমগুলি আলাদা হয়। এটার অনেক ভালো ডিটেইলস, প্রচুর ডিটেইলস আছে তোমার ক্লাস 11 এ, বাট 9 এ এটাকে ক্লাস 10 এ এটাকে এতটা পড়ানো হয় যে এই প্রশ্নটা সলভ হয়ে যাবে, অ্যাটলিস্ট আমি তো পড়াই। এর কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? ট্রপিক হরমোনের উদাহরণ, এটা ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা সলভ হবে। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটার ফুল ফর্ম ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তো ক্লাস 10 এর এটা প্রশ্ন সলভ হয়ে গেল। গ্যাস্ট্রিন সিক্রেটিং CCK PJ, কোলিসিস্টোকাইনিন, সিক্রেটিন আর হচ্ছে গ্যাস্ট্রিন। তো গ্যাস্ট্রিন খরিতে হবে ক্ষুদ্রান্ত থেকে আর পাকস্থলী থেকে, সিক্রেটিন খরিতে হবে ক্ষুদ্রান্ত, আর CCK PJ এটা হবে তোমার ক্ষুদ্রান্ত। তো এগুলো ভালো করে যদি পাওয়া যায়, এগুলো ক্লাস তোমার 11 ভালো করে পাওয়া যাবে। এই সিক্রেটিনটা আবার ক্লাস 9 এ উল্লেখ আছে। ক্লাস 9 এ যেটা তোমার ডাইজেশন রিলেটেড পড়া আছে, যেখানে অধ্যায় 3 এই সিক্রেটিন সম্পর্কে আছে, লেখা আছে ওখানে হালকা করে, যেখানে ডাইজেশন পুষ্টি পড়াটা আছে, পৌষ্টিক গ্রন্থির ওখানে এই সিক্রেটিনের উল্লেখ আছে। তাহলে আমরা কি দেখলাম, এটা ক্লাস 10, এটা ক্লাস 10, এটা ক্লাস 9, এটা 10, এটা 9, এটা 10, এটা 10, ক্লাস 10, এটা ক্লাস 10। তাহলে 1 2 3 4 5 6 7
7টা প্রশ্ন ক্লাস 10 থেকে সলভ হচ্ছে, আর 1 2 1 2 তো ক্লাস 10 এর 7টা আর ক্লাস 9 এর একটা দুটা। এবং 9 10 করলে এএনএম জিএনএম এর যে লাইফ সায়েন্সের প্রশ্নগুলো আছে সেগুলো যথেষ্ট ভাবে সলভ করা যাবে। আচ্ছা, এরপরে এই যে এটা প্রথম যেটা আমি বলিনি সেটা হচ্ছে কোলিসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন। ব্যাস এটুকু। তো এরপরে কি আছে, আচ্ছা এই যে আমরা প্রশ্নগুলো আলোচনা করছি এটা হচ্ছে সেট এ এর প্রশ্ন। এই প্রশ্নপত্রটা হচ্ছে সেট এ এএনএম জিএনএম 2023 সেট এ নাম্বার প্রশ্ন, ঠিক আছে। এবার 10 নম্বর প্রশ্ন কি বলছে? 10 নম্বর প্রশ্ন বলছে যে সিস্টেম অফ ম্যাচুরিটি বইটি রচয়িতা কে? তো এই বইটা কে লিখেছিল? চার্লস ডারউইন। কোথায় পাবো? ক্লাস 10 অভিব্যক্তি অভিযোজন অধ্যায় 4 নম্বর অধ্যায়। লিনাস, এই বইটার রচয়িতা হচ্ছে লিনাস, এটা ক্লাস 9 এর 1 নম্বর অধ্যায়ে রয়েছে। এরপরে হচ্ছে জেপি ল্যামার্ক, এটা ক্লাস 10 এ পাবো আমরা, অভিব্যক্তি অভিযোজন। আর.এইচ. হুইটেকার, এটা 1 নম্বর অধ্যায়ে পাবো। 1 নম্বর অধ্যায়ে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস সম্পর্কে আর.এইচ. হুইটেকার বলেছেন। কোনটি ভিটামিনের উদাহরণ? এই যে এখানে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা ক্লাস 9 এর পাবো। ক্লাস 9 এর ভিটামিনের পার্টটাতে পাবো 2 নম্বর অধ্যায়, আর এটাও ক্লাস 9 থেকে সলভ হবে। আর এই যে অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড, এই দুটো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড এটা হচ্ছে আপনার ফ্যাটি অ্যাসিড। কোন স্টেরয়েড হরমোন, কোনটি স্টেরয়েড হরমোন নয়? স্টেরয়েড হরমোন নয় ক্লাস 10। স্টেরয়েড হরমোন নয় কোনটা? এটা হবে আমাদের ইনসুলিন। বাকি তিনটা স্টেরয়েড হরমোন। এটা হচ্ছে স্টেরয়েড হরমোন ক্লাস 10 1 নম্বর অধ্যায়। ক্লাস 10 এর 1 নম্বর অধ্যায়। এরপরে হচ্ছে প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত কোনটি? ইনসুলিন হচ্ছে পেপটাইড বা প্রোটিন ধর্মী বলতে পারি, ঠিক আছে। এবার কি বলছে? প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণ করবে সঙ্গে কোনটি জড়িত? এটা ডাইরেক্ট অ্যান্সার নেই, বাট এটা ওখানে আছে তোমার ক্লাস 10 এ 1 নম্বর অধ্যায়ে মস্তিষ্ক সম্পর্কে যে পড়া আছে ওখানে লেখা আছে যে দেহের ভারসাম্য রক্ষার অংশ নয় সেরিবেলাম বা লৌহ মস্তিষ্ক। তো এটা হবে ওটার অ্যান্সার। এটা ক্লাস 10 1 নম্বর অধ্যায়। এরপরে যে কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত, ক্লাস 9 2 নম্বর অধ্যায় কোষের পার্টে কোষ পর্দার গঠন, ক্লাস 9 2 নম্বর অধ্যায়। এরপরে রয়েছে কোলেস্ট্রল থেকে কি হয়? কোলেস্ট্রল থেকে বিভিন্ন স্টেরয়েড হরমোনগুলো পাওয়া যাবে। গ্লাইকোলিপিড দরকার নেই, ফসফোলিপিড আছে। স্টেরয়েড জন্য হরমোন মানে প্রথমে লিপিড আসবে, লিপিড থেকে কোলেস্ট্রল বানানো হবে, কোলেস্ট্রল থেকে স্টেরয়েড বানানো হবে। কোলেস্ট্রল 100 ml রক্তে কোলেস্ট্রলের মাত্রা হচ্ছে 150 থেকে 250 মিলিগ্রাম। অনুচক্রিকার প্রধান কাজ, এটা ক্লাস 9 সংবহন পার্ট, ক্লাস 9 এর 2 নম্বর অধ্যায় সংবহন। এটা হচ্ছে তোমার কাজ হবে কাটা ক্ষত জায়গা থেকে রক্তপাত বন্ধ করা। বাকি এই কাজটা এই তিনটা কাজ করবে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। এই জিনিসটা ক্লাস 9 এর মেনশন দেখলাম না আমি, বাট এই অ্যান্টিবডির মেনশনটা আর ফেগোসাইটোসিসের মেনশনটা ক্লাস 9 এ এই দুটো উল্লেখ করা আছে যে এই দুটো শ্বেত রক্তকণিকা করবে। আর কাটা ক্ষত থেকে মানে ক্ষত স্থান থেকে রক্ত জমাট রক্তে পড়া বন্ধ করবে, যে সাহায্য করবে সেটা হচ্ছে অনুচক্রিকা। এরপরে আমাদের আছে যকৃৎ ও পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত হয়। এটা একটু ডিফিকাল্ট প্রশ্ন বলতে পারি আমি, এটা ডিফিকাল্ট প্রশ্ন বলা যেতে পারে।
ক্লাস 9 আর 10 এর মিলিয়ে সলভ করতে হবে। ক্লাস 9 এর যে আছে তোমার 2 নম্বর অধ্যায় সংবহন, সরি 2 নম্বর অধ্যায় জীবের সংগঠনের স্তর, ওখানে শর্করা সম্পর্কে পড়া আছে। ওখানে শর্করা ওখানে লেখা আছে যে গ্লাইকোজেন পেশি কোষে যকৃতে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। এটা ক্লাস 10 এ হরমোন যেখানে পড়ানো আছে ওখানে আছে তোমার ইনসুলিন হরমোনের জন্য গ্লুকোজকে গ্লাইকোজে রূপান্তরিত করে। তো এটা মিলিয়ে প্রশ্ন। অ্যাকচুয়ালি শক্তি তৈরি করে গ্লুকোজ, শক্তি উৎপন্নে সাহায্য করে আমাদের দেহে শর্করা শক্তি উৎপন্ন করতে মেইনলি অংশ নেয়। তো এবার গ্লুকোজ শক্তি উৎপন্ন করে, এটা ক্লাস 9 এর 3 নম্বর অধ্যায়ে আছে শ্বসন। ওখানে গ্লুকোজ থেকে কিভাবে শক্তি তৈরি হয়েছে সেই জিনিসটা বোঝানো হয়েছে। এবার এই গ্লুকোজটাই সঞ্চিত যদি হয় তার মানে শক্তিটাই সঞ্চিত হচ্ছে, গ্লুকোজ থেকে শক্তি পাওয়া যায়, তার মানে গ্লুকোজ সঞ্চয় করলে আমি শক্তি সঞ্চয় করলাম। এবার গ্লুকোজ যদি সঞ্চয় করি তো গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করছি, মানে গ্লুকোজকে সঞ্চয় করছি কিন্তু একটা অন্য রূপে গ্লাইকোজেন রূপে। গ্লুকোজ সঞ্চয় করছি মানে শক্তি সঞ্চয় করছি, গ্লুকোজকে একটু বদলে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করছি মানে শক্তি সঞ্চয় করছি। এটা যদিও এটা অ্যান্সার হবে এটাই, যকৃত পেশি কোষে শক্তি হিসেবে সঞ্চিত হবে। এছাড়া যদি ক্লাস 10 তোমরা একটুখানি পড়ো গুরুত্ব সহকারে তাহলে তোমাদের এটা মনে করে দেওয়ার কথা যে যকৃত ও পেশিতে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত করা হয়, ওখান থেকেই এই অ্যান্সারটা পাওয়া যেতে পারে। না ওখান থেকে মার্ক করবে, আর কোনো অপশন নেই এখানে। পাকস্থলীতে HCl মিশ্রণ করে এটা হবে অক্সিনটিক কোষ, পাকস্থলীতে HCl নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে অক্সিনটিক কোষ। কুফার কোষ এটা থাকবে যকৃতে, কুফার কোষ যকৃতে থাকবে। আচ্ছা এটা কোথা থেকে সলভ হচ্ছে? ক্লাস 9 থেকে। ক্লাস 9 এর 2 নম্বর অধ্যায় পুষ্টি, পুষ্টির পাঠ থেকে এটা প্রশ্ন। আচ্ছা অক্সিনটিক কোষ, মিউকাস কোষ থেকে মিউকাস মিশ্রিত হয়, মিউকাস ক্ষরণ করে। কপার কোষ কি করে? কুফার কোষ, অ্যাকচুয়ালি কপার সেল এটা উচ্চারণ যদি হয় তো এই কপার সেল গুলো যকৃতে থাকে আর দেহটাকে প্রতিরক্ষায় অংশগ্রহণ করে, যকৃতে জীবাণু ধ্বংস করে, এগুলো কাজ করে। আচ্ছা জাইমোজেন কোষ, এই জাইমোজেন কোষ জিনিসটা কি? পাকস্থলীর যে কোষ আছে যাকে বলা হয় চিপ কোষ বা পেপটাইড বা পেপটিক কোষ, ঠিক আছে? চিপ কোষ, পেপটিক কোষ, জাইমোজেন কোষ একই তিনটাই পাকস্থলীতে থাকে। জাইমোজেন কোষ, অ্যাকচুয়ালি জাইমোজেন কোষ অনেক রকম কোষকে জাইমোজেন কোষ বলা হয়, অনেক জায়গায় অনেক রকম থাকতে পারে। জাইমোজেন কথাটার মানে হচ্ছে যে যারা নিষ্ক্রিয় উৎসেচক, মানে নিষ্ক্রিয় উৎসেচককে বলা হয় জাইমোজেন। তো এবার পাকস্থলীর যে কোষ আছে কি না, পেপটিক কোষ বা মুখ্য কোষ, চিপ কোষ যাকে বললাম, ওরা পেপসিন ক্ষরণ করে। তো পেপসিন যখন ক্ষরণ করে তো পেপসিনকে নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ করে, পেপসিন একটা উৎসেচক। তো পাকস্থলীর পেপটিক কোষগুলো কি করছে? উৎসেচক ক্ষরণ করছে, নিষ্ক্রিয় উৎসেচক, তার মানে জাইমোজেন ক্ষরণ করছে। নিষ্ক্রিয় উৎসেচককে বলা হয় জাইমোজেন, নিষ্ক্রিয় উৎসেচককে কি বলে? জাইমোজেন। তো কেউ যদি নিষ্ক্রিয় উৎসেচক ক্ষরণ করে তাহলে তাকে বলা হয় জাইমোজেন কোষ। মনে করেন এটা হচ্ছে নিষ্ক্রিয় উৎসেচক, এই নিষ্ক্রিয় উৎসেচককে বলা হয় জাইমোজেন। তো কেউ যদি জাইমোজেন ক্ষরণ করে তাহলে তাকে বলা হবে জাইমোজেন কোষ। এরকম পাকস্থলীতে চিপ কোষ বা পেপটিক কোষ কি করে? পেপসিন, রেননিন, এই যে রেননিন এটা ক্লাস 9 এ উল্লেখ আছে, এই দুটো জিনিস ক্ষরণ করে, এই দুটো নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ করে। এই জন্য সেই চিপ কোষ বা মুখ্য কোষ বা পেপটিক কোষ এইটার নাম হচ্ছে জাইমোজেন কোষ। কারণ কি? জাইমোজেন ক্ষরণ করছে, নিষ্ক্রিয় উৎসেচক ক্ষরণ করছে। আচ্ছা হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ সর্বাধিক পুরু? হৃৎপিণ্ড পেশির স্তর থাকে কোন? এটা ক্লাস 9 এর সংবহন অধ্যায় থেকে। কোনটা হবে সবচেয়ে যেটা বড় প্রকোষ্ঠ? তোমার একদিকে আছে তোমার ডান অলিন্দ, ডান লীলা, বাম অলিন্দ, বাম লীলা। বাম লীলাটা হবে সব থেকে শক্ত স্তর, মানে পুরু শক্তির স্তর থাকে। কারণ বাম লীলা থেকে কি হবে? মহাধমনীর মাধ্যমে বাম লীলা থেকে রক্তটা সারা দেহে ছড়িয়ে যাবে, মহাধমনীর মাধ্যমে বাম লীলা থেকে রক্তটা সারা দেহে ছড়িয়ে পড়বে। তো মহাধমনীর মাধ্যমে যেহেতু সারা দেহে রক্ত ছড়িয়ে পড়ছে, বাম লীলা থেকে যাচ্ছে, এই জন্য বাম লীলা সংকুচিত হবে। এবার একটা জিনিস দেখো, সারা দেহের মধ্যে ব্লাডকে পাম্প করার জন্য একে অনেক বেশি শক্তির দরকার। এই জন্য কি হয়?
এই জন্য তোমার বাম নীলের যে প্রাচীরটা আছে, বাম নীলের যে প্রাচীরটা আছে, সেই প্রাচীরটা বেশ পুরু হয়, কারণ ওকে অনেক প্রেসার দিতে হয়। এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে? ক্লাস 9 এর 4 নম্বর অধ্যায়, ক্লাস 9 এর জীববিদ্যা ও অনুকল্যাণ আছে। জীব মানে মানব কল্যাণ, জীববিদ্যা মানব কল্যাণ, অনুজীব সম্পর্কে আছে ওখানে। তো এখানে এইচআইভি তে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে? এখানে অ্যান্সার হবে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। খুবই ইন্টারেস্টিং যে এমনি থেকে তো ওটা নেই উল্লেখ, মানে ওখানে যে প্যারাটা পড়ানো হয়েছে ওখানে উল্লেখ নেই, কিন্তু ওখানে ছবি দেওয়া হয়েছে একটা এইচআইভি ভাইরাসের, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসের যে ছবি দেওয়া হয়েছে এইখানে আছে আমাদের এই এসএসআরএনএ, ছবির সঙ্গে দেখা আছে, আর দুটো এসএসআরএনএ আছে, এটাই এসএসআরএনএ। এবার একটা জিনিস এখানে 9 থেকে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে 7টা 9 থেকে হলো, আর 10 থেকে 1টা 2টা, 10 থেকে হলো 2টা, 10 থেকে হলো 2টা। এর আগে কি হয়েছিল? এর আগে 10 থেকে ছিল 7টা, 9 থেকে ছিল, এর আগে 10 থেকে ছিল 7টা, 9 থেকে ছিল 2টা, আর এখন 9 থেকে 7টা, 10 থেকে 2টা। আর একটা প্রশ্ন 9 10 মিলিয়ে, ইউনিক প্রশ্ন এটা বলতে পারি। তুমি 10 পার ধরতে পারো, বাট 9 10 মিলিয়ে এটা প্রশ্ন অ্যান্সার দিতে। তো এরপরে 20 নম্বর প্রশ্ন কি বলছে, কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? পৌষ্টিকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, কোন অংশটা দায়ী হবে? গ্রাস নালীতে হবে না, গ্রাস নালী খাদ্য কি হবে? মুখ থেকে পাকস্থলী যাবে। যকৃৎ, যকৃৎ হবে না, যদিও ক্লাস 9 আমি বইটাতে দেখলাম যে যকৃৎ ওখানে লেখা আছে যে স্নেহ পদার্থ শোষণ করে, আর স্নেহ পদার্থ মানে হচ্ছে ফ্যাট, তো যকৃৎ হবে না। ফ্যাট বিপাকে সাহায্য করে যকৃৎটা, উৎসেচক ক্ষরণ করে। অগ্নাশয়, এটাও হবে না, এটাও অগ্নাশয়ের দুটো পার্ট আছে তাই না, মিশ্র গ্রন্থি অগ্নাশয়, একটা তোমার অন্তঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এরা উৎসেচক আর হরমোন ক্ষরণ করে, অগ্নাশয় শোষণের কাজ করে না। এরপরে আছে ক্ষুদ্রান্ত, এটা হবে সঠিক উত্তর। ওখানে ক্লাস 9 এর চ্যাপ্টার 2, ওখান থেকে 9 এর চ্যাপ্টার 2। এরপরে বলছে বিসিজি এর টিকার পূর্ণ রূপটি কি? বিসিজি এর পূর্ণ রূপ ব্যাসিলাস কালমেট গ্লোরি, এটা ওখানে আছে তোমার ক্লাস 9 চ্যাপ্টার 4 4 নম্বর অধ্যায়। লেখা আছে যে সদ্যজাত শিশুকে একটা ডোজ দেওয়া হয়, এটা যক্ষ্মার বিরুদ্ধে লড়াই করার জন্য দেওয়া হয়। বলছে ইউক্যারিওটিক জীবদের মধ্যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, এটার অ্যান্সার হবে মোনোকার্কোমোনয়েডস এক্সালিস, এটা হবে এটা সঠিক উত্তর। বেশ এটা ইন্টারেস্টিং প্রশ্ন যে আমরা জানি যে ইউক্যারিওটিক মানে ওর মধ্যে কোষ অঙ্গাণু আছে, আর মাইটোকন্ড্রিয়া অবশ্যই থাকবে, এটা আমাদের ক্লাস 9 এ ভালো করে পড়ানো হয়। বাট এটা একটা এক্সেপশন, এটা কোনো রেফারেন্স নেই না, এটা কোনো ক্লাসেই ঠিক মতো পাওয়া যাবে, 11 10 বইয়ে পাবা না। উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী? এটা ক্লাস 10 এর 1 নম্বর অধ্যায়ে পাওয়া যাবে। নতুন সাঁতারের বইটা আমার ঠিক মতো দেখা হয়নি, বাট যে প্রান্তিকের বই আছে ক্লাস 10 এ, ওখানে এটা দেওয়া আছে 10 নম্বর, ক্লাস 10 এর 1 নম্বর অধ্যায়। ওখানে বলছে যে জীববিজ্ঞানের প্রভাবে কি হয়, তরলের মধ্যে দৈর্ঘ্য খুব বৃদ্ধি পায়, এই ঘটনাটাকে বলা হয় বোল্টিং। তো সরাসরি জীববিজ্ঞান মানে সাইটোকাইনিন, অক্সিন, এগুলো হরমোন সম্পর্কে পড়ানো হয়েছে ক্লাস 10 এ। আর অক্সিনেরই আরেক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ক্লাস 10। এরপরে বলছে রঞ্জকগুলির মধ্যে কোনটি মানবদের ত্বকে পাওয়া যায়? এটার অ্যান্সার হবে মেলানিন, এটা ত্বকে পাওয়া যায়। অক্সিন, এটা চোখে পাওয়া যায়, এটা তুমি
ক্লাস 10 পাবা অপসিন প্রোটিন সম্পর্কে প্রান্তিকের বই পাবা। মেলানিন রঞ্জক মেনশন তো পেলাম না, বাট এটা ক্লাস 10 এর তোমার যে অধ্যায় 1 নম্বর আছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, ওর সঙ্গে রিলেট করে এটা পড়াতে পারে মাস্টার, যদি স্যার পড়ায়। বাট এটা আমি রেফারেন্স লিস্ট দিলাম, যে কোনো রেফারেন্সের মধ্যেই না। এরপরে এটা ক্লাস উঁচু ক্লাসে গেলে অবশ্যই পাওয়া যাবে, উঁচু ক্লাসে গেলে মনে করো এটা ক্লাস 11 গেলে এটা পাওয়া যাবে। এবার যে কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস, এটার অ্যান্সার হবে ক্যালোফাইলাম, ক্যালোফাইলাম, ইনোফাইলাম। এক্সেপশনাল কোশ্চেন, রেফারেন্স নেই এটারও, মানে রেফারেন্সই পাবা না, এলিমেন্ট পড়ে দেখবে এগুলো প্রশ্ন উত্তর পাবা না। কোন জীব দ্বারা ফাইলোরিয়াসিস বা এলিফ্যান্টাইটিস রোগ হয়? এলিফ্যান্টাইটিস রোগ। তো এটা কিসের জন্য হবে? এলিফ্যান্টাইটিস বলা হয় হাতি পা, মানে হাতির মতো পাটা মোটা হয়ে যাবে। এটা এক ধরনের কৃমি আছে, উচেরিয়া ব্যানক্রফটি, বাউচেরিয়া ব্যানক্রফটি, এর জন্য হবে। এটা ক্লাস 12 এ পাওয়া যাবে ভালো করে। 9 এ এটার নাম মেনশন আছে, বাট এটা সম্পর্কে ডিটেইলস নেই। তো এটা ক্লাস 12 এর জন্য তুলা থাক। হেরিডিটারি গ্র্যানুলোসা, এই জিনিসগুলো ভালো করে ক্লাস 11 12 এ পাওয়া যাবে। তো এটা সম্পর্কে ছোট ক্লাসের সঙ্গে রিলেট না করে ভালো। কোন উদ্ভিদে হাইড্রোফিলিক প্রদর্শিত হয়? অ্যাকচুয়ালি এটা ক্লাস 10 এ আছে, বাট একটু অন্যরকম ভাবে আছে। এটা জিনিসগুলো সব ইংরেজিতে আছে, সায়েন্টিফিক মেথডে আছে, সায়েন্টিফিক ভাবে আছে, ওখানে সবগুলো বাংলায় আছে। হাইড্রোফিলি মানে হচ্ছে পরাগযোগ সম্পন্ন করবে হাইড্রোফিলি, হাইড্রো জলের সাহায্যে। তো এটার অ্যান্সার হবে আমাদের হাইড্রিলা স্পিসিস, পাতাজিজি, হাইড্রিলা স্পিসিস। এরা জলে বাস করে আর জলের সাহায্যেই পরাগরেণু, মানে জলের সাহায্যে কি করে পরাগযোগ সম্পন্ন করে। যদি জলের সাহায্যে পরাগযোগ সম্পন্ন করে তাহলে ক্লাস 10 আমরা পড়েছি জল পরাগী হয়, ওটাকে ইংরেজিতে বলা হয় হাইড্রোফিলি। আর ক্লাস 10 এর টাইম থেকে এটা মেনশন আছে পাতাজিজি, পাতাজিজি তোমার সায়েন্টিফিক নেমটা হচ্ছে হাইড্রিলা। পাইনাস, এটা তো ক্লাস 9 এ নামটা উল্লেখ পাবা, অ্যান্সার না, অ্যান্সার তো এটাই, এটা ক্লাস 9 এ উল্লেখ পাবা পাইনাস শব্দটা। চ্যাপ্টার 4 এর সবথেকে লাস্ট পেজটা ওরাইজা স্যাটাইভা, এটা ক্লাস 10 এর নামটা পাবা ওরাইজা স্যাটাইভা, ধান গাছের বিজ্ঞানসম্মত নাম। চ্যাপ্টার 2 তোমার যে ক্রোমোজোম সংখ্যাগুলো দিয়েছে একটা বক্স করে দিয়েছে, ওখানে ওরাইজা স্যাটাইভা দিয়েছে, সায়েন্টিফিক নাম ধানের। মেলাম্বা স্পিসিস, এটা হচ্ছে আমাদের लोटस पद्म फूल, हर वक्त कमल खिल रहा है, पद्म फूल मेलाम्बा स्पीसीज। তবে এই ফুলটা কিন্তু একটু ব্যতিক্রম ফুল, জলে বাস করছে, জলেই থাকছে, অথচ জল দিয়ে তোমার পরাগযোগ সম্পন্ন করছে না। দেখো কেমন, জলে বাস করছে অথচ জলের মাধ্যমে পরাগযোগ সম্পন্ন করছে না, এটা করছে পতঙ্গের সাহায্যে, এন্টোমোফিলি, মানে যেখানে থাকছে সেখানেই, মানে তাদের সঙ্গে মেলামেশা নেই, এরকম টাইপের। জাস্ট বলবো না, বেশি বললে পলিটিক্যাল ভিউ দিয়ে দেবে এটা। তো মেলাম্বা স্পিসিস পদ্ম ফুল, এটা হচ্ছে এন্টোমোফিলি, পতঙ্গের সাহায্যে
পরাগযোগ সম্পন্ন করে। অরাইজা স্যাটাইভা আর পাইলাস এগুলো বায়ুর সাহায্যে পরাগযোগ সম্পন্ন করে, এই জন্য বলা হবে অ্যানিমোফিলি। অ্যানিমোফিলি এগুলো ক্লাস 12 এ অনেক ডিটেইলস দেওয়া আছে এগুলো। ডিএনএ তন্তু ও হিস্টোন অক্টামার এর সমন্বয়ে গঠিত জটিল অণুটি হলো কি নাম? আচ্ছা, ক্লাস 10 থেকে এই প্রশ্নটা সলভ হবে। নাম হবে নিউক্লিওজোম। তুমি যদি চ্যাপ্টার 2 এর ক্রোমোজোমের গঠন করে দেখো, ওখানে কিন্তু এক জায়গায় লেখা আছে, একটু ছবি দেওয়া আছে, ছবিটাতে দেখবা যে 8টা ছোট 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 গোল গোল দেওয়া আছে, আর তারপরে ওগুলোকে একটু করে দেওয়া আছে যে ওগুলো একসঙ্গে যুক্ত হয়েছে, ওটাকে পেঁচিয়ে আছে ডিএনএ, আর ওটার নামও দেওয়া আছে নিউক্লিওজোম। ঠিক আছে, এটা ছবিতে পাবা ওখানে, প্রান্তিকেও আছে আর সাঁতরাতেও আছে, ছবিটাতে যে কিভাবে ক্রোমোজোম তৈরি হচ্ছে, ডিএনএ থেকে ডিএনএ আর প্রোটিন মিলে কিভাবে ক্রোমোজোমটা তৈরি করছে। তো এটা হলো নিউক্লিওজোম অ্যান্সার। এটা ক্লাস 10 থেকে সলভ হওয়া উচিত। সেন্ট্রোমিয়ার তো ওখানে পাবাই, সেন্ট্রোমিয়ার তো হবে না, ওই অধ্যায় পাবা সেন্ট্রোমিয়ার সম্পর্কে। নিউক্লিওটাইড 9 এও পাবা, 10 এও পাবা নিউক্লিওটাইড। 9 এর চ্যাপ্টার 2 ডিএনএ আরএনএ গঠন সম্পর্কে যেখানে আছে ওখানে। ক্রোমোজোম তো হবে না, তো নিউক্লিওজোম এটার অ্যান্সার। ক্লাস 10 এর চ্যাপ্টার 2 থেকে এটা সলভ হবে। ক্লাস 10 এর চ্যাপ্টার 2 থেকে এটা সলভ হবে, বুঝুন না। শুক্রাণুর একরোজম উপস্থিতি, একরোজমে উপস্থিত থাকে, একরোজমে কি থাকে? একরোজমে থাকে আর্ধ বিশ্লেষক উৎসেচক সমূহ। এটা ক্লাস 12 এর থেকে সলভ হবে। হিউম্যান রিপ্রোডাকশন, মানুষের জনন অধ্যায়। আর এই যে প্রশ্নটা, এটা হচ্ছে তোমার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অধ্যায়, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস, ওই অধ্যায় ক্লাস 12, ওখান থেকে সলভ হবে। আচ্ছা, এখানে শুক্রাণুর একরোজমে উপস্থিত থাকে আর্ধ বিশ্লেষণকারী, আর্ধ বিশ্লেষক উৎসেচক। ফ্রুক্টোজ কোথায় থাকে? এটা বীর্যের মধ্যে থাকে, সরি এটা অ্যান্সার তো না, বাট এটা বীর্যের মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া ওটা যে দেহ অংশ থাকে, যে শুক্রাণুর গঠনটা দেওয়া হয়েছে মানুষের জনন বা হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারে, ওখানে শুক্রাণুর গঠনটা দেখবা। মাইটোকন্ড্রিয়া ওখানে দেহ অংশে থাকে, স্পাইরাল মাইটোকন্ড্রিয়া। ডিএনএ, ডিএনএটা মস্তকে থাকবে, মস্তক অংশে, মস্তক অংশে ডিএনএ থাকবে, নিউক্লিয়াসটা ওখানে, তো ওখানে ডিএনএ থাকবে। আর মস্তকের সামনে টুপির মতো থাকবে একরোজোম, আর সেই একরোজোমে আছে অনেক উৎসেচক। আচ্ছা, নিচের কোন অণুটি, এটা ক্লাস 12, ক্লাস 12 থেকে সলভ হবে। নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? আরএনএ। এটা অ্যান্সার দিলাম আরএনএ। ক্লাস 12 থেকে প্রশ্নটা সলভ হবে। এবার ছোট ক্লাস থেকে আইডিয়া লাগা যেতে পারে, বাট 12 থেকে ভালোভাবে সলভ হবে। তাহলে এখানে আমি ক্লাস 10 পারপাসে কটা প্রশ্ন পেলাম? একটা। এটাকে কাউন্ট করবো কি না? কাউন্ট করবো না। দুটা। ক্লাস 10 এর পারপাসে, ক্লাস 10 এর দুটা, আর 9 এর কটা? একটা। নাইনের তো একটাই পাওয়া যাচ্ছে, 9 এর একটা, এখানে 11 এর একটা, 12 এর একটা, দুটা, তিনটা, চারটা, 12 এর থেকে 4টা পাওয়া যাচ্ছে। আর দুটা রেফারেন্স, এটা একটা আর এটা একটা, এই দুটো রেফারেন্স লেস, মানে কোনো রেফারেন্স নেই, এরকম প্রশ্ন। তো এগুলো হলো ক্যাটাগরি 1 এর প্রশ্ন। ক্যাটাগরি 1 এ কি আছে? এক একটা প্রশ্নের জন্য 1 নাম্বার আছে। তো ক্যাটাগরি 1 এর 30টা প্রশ্ন হয়ে গেল, এই যে এখানে 29 আর ওখানে 30 নাম্বার, 30টা প্রশ্ন হয়ে গেল। ক্যাটাগরি 1 এ 30টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য কি আছে? 1 নাম্বার করে আছে। তো 31 নাম্বার প্রশ্ন, এগুলো হচ্ছে ক্যাটাগরি 2 এর প্রশ্ন। ক্যাটাগরি 2 এর মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম আছে? যে
2 ইনটু, এখানে কি হবে, একটার বেশি অপশন সঠিক হতে পারে, একটার বেশি অপশন সঠিক হতে পারে। তো একটার বেশি অপশন যদি সঠিক হয়, যতগুলো মনে করো যে এইটা উত্তর, এর 3টা অপশন সঠিক, তো নিচে 3 দিব আর এখানে 2 দিয়ে গুণ দিব। তুমি যতগুলো অপশন ঠিক করবে, মনে করো এখানে 3টার মধ্যে তুমি 2টা অপশন ঠিক করলে, তাহলে এখানে তোমার 2টা অপশন ঠিকের সংখ্যাটা বসলো। অথবা মনে করো তুমি 3টা অপশনের মধ্যে একটা অপশন ঠিক করলে, তাহলে এখানে 1 বসবে। এরকম করে, একটা ঠিক মতো হচ্ছে না, এরকম করে ক্যালকুলেশন করে এখানে নাম্বার যোগ করা হবে, ঠিক আছে। আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এর আগে যেটা ক্যাটাগরি 1 ছিল, ওখানে 4টা ভুল প্রশ্নের জন্য একটা নাম্বার কেটে কাটা যাবে, মানে 1 করবে, এখানে নেগেটিভ মার্কিং নেই। তো এখানকার প্রশ্নগুলোর জন্য কি করতে হবে, এখানকার প্রশ্নগুলোর জন্য যে প্রশ্নগুলো সঠিক হবে সেগুলোর তোমাকে অ্যান্সার দিয়ে দিতে হবে, আর যেগুলো ডাউটফুল লাগছে সেগুলো ছেড়ে যেটা সঠিক অ্যান্সার হবে ওটা শুধু মার্ক করে রেখে দিবা। আমার হিসাবটা এটাই বলে, ঠিক আছে। বলছে কোনগুলি বা কোনটি কোএনজাইম, কোনটি কোএনজাইম। দেখো এটা তো প্রশ্নটা কিন্তু ক্লাস 11 এর সোজা গল্প, এখানে কোনো ঝামেলার বিষয় নেই। এখানে কোএনজাইম হবে ভিটামিন এ আর এপিডিএইচ। এপিডিএইচ তৈরি হবে ফ্ল্যাভিন, রাইবোফ্লেভিন, ভিটামিন বি2 থেকে, আর ভিটামিন এ থেকে যাকে বলা হয় রাসায়নিক নাম হচ্ছে রেটিনল বা অ্যাজোথেরল। এই ভিটামিন এ থেকে তৈরি হবে টিটিপি, থিয়ামিন ট্রাইফসফেট, থিয়ামিন পাইরোফসফেট, টিপিপি। এটা এই যে ম্যাগনেসিয়াম আয়ন রয়েছে, ম্যাগনেসিয়াম আয়ন আর ম্যাঙ্গানিজ আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন কি করবে, ম্যাগনেসিয়াম আয়ন আর ম্যাঙ্গানিজ আয়ন এগুলোকে কোফ্যাক্টর বলা হয়, উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করে। এগুলো কোফ্যাক্টরের মধ্যে ধাতব আয়ন, আর এগুলো ভিটামিন এ আর এপিডিএইচ এগুলো কোফ্যাক্টরের মধ্যে কি হবে, এগুলো কোফ্যাক্টরের মধ্যে হবে কোএনজাইম। কোফ্যাক্টর 3 রকমের হয়, উৎসেচকের কোফ্যাক্টর 3 রকমের হয়, একটা হচ্ছে তোমার প্রোস্টেটিক গ্রুপ, একটা মেটাল আয়ন, আর একটা হচ্ছে কোএনজাইম। এই 3টা পার্ট ক্লাস 11 এর বিষয়, ডিটেইলস আলোচনা করে অনেক সময় লাগবে, জাস্ট বলার কিছু বলে দিলাম। জাইলাম কলার কোনগুলো কোষ মৃত, কোনগুলো কোষ মৃত। আচ্ছা, এটা ক্লাস 9 এর অধ্যায় 2। এখানে মৃত হবে ট্র্যাকিড সবে মৃত, ট্র্যাকিয়া মৃত, আর জাইলাম তন্তু। এটা ছকের মধ্যে লেখা আছে। এটা রিসেন্ট আমি পড়িয়েছি, আমার এখানে লেকচারে আছে, ক্লাস 9 এর লেকচারে টিস্যু পড়িয়েছি, ওখানে এটা প্রশ্নের উত্তর পাওয়া যাবে। জাইলাম প্যারেনকাইমা যেটা আছে, জাইলাম প্যারেনকাইমা হচ্ছে তোমার সজীব, এটা বাদে বাকি 3টাই আছে। এরপরে বলছে কি, মানব দেহের ক্যালসিফেরল স্বল্পতার কারণে যেটা সৃষ্টি হয়। তো ক্যালসিফেরল কার নাম, ক্যালসিফেরল হচ্ছে সায়েন্টিফিক নাম ভিটামিন ডি এর, ভিটামিন ডি এর সায়েন্টিফিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এই ক্যালসিফেরলের অভাবে কি রোগ হবে, শিশুদের রিকেট আর বড়দের অস্টিওমেলাসিয়া। রিকেট কি হচ্ছে, এই যে হাড়, পায়ের হাড়গুলো বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, রিকেট। ভিটামিন ডি কি কাজ করে, হাড় গঠনে সাহায্য করে, তো এটার জন্য হাড়ের সমস্যা হবে, শিশুদের রিকেট হবে আর বড়দের অস্টিওমেলাসিয়া। তো এই ডি আর সি অ্যান্সার হবে। নাইট ব্লাইন্ডনেস কার জন্য হবে, নাইট ব্লাইন্ডনেস হবে ভিটামিন এ। ভিটামিন এ রাসায়নিক নাম কি বললাম, রেটিনল বা অ্যাজোথেরল। ভিটামিন এ এর অভাবে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ হবে। বেরি ভিটামিন বি এর অভাবে হবে, বেরি প্লেটটা। তো এটা আপনি নাইনের এটাও 2 নম্বর জীব সংগঠন স্তর। এরপরে বলছে কোনগুলি ভাইরাস ঘটিত রোগ, কোনগুলি ভাইরাস ঘটিত রোগ। এখানে কোনগুলি ভাইরাস ঘটিত রোগ, যে তোমার এইডস এটা ভাইরাস ঘটিত রোগ, 9 এ মেনশন আছে। আর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এটা ভাইরাস ঘটিত রোগ। দেখো ইনফ্লুয়েঞ্জা এটা ক্লাস 7 এ 8 এ আছে, জুনিয়রদের ক্লাসে আছে। তো 9 10 এর এটা পড়া উচিত, 9 10 পড়ে মানে পড়ে থাকো যদি ভালো করে। তো তবুও এটা আমি এই অপশনটা 11 এর জন্য ধরলাম, একটা অপশন 11 এর জন্য ধরলাম, আর একটা 9 এর চ্যাপ্টার 4 থেকে ধরলাম। মানে এই প্রশ্নটার মধ্যে টোটাল 2 নাম্বার আছে কিনা, তো 1 নাম্বার তো এটাতে পাবা, 1 নাম্বার এটাতে পাবা।
তো একটা 9 এর ছেলে, ও 9 পড়েছে ভালো করে, ও কিন্তু এইডস এর অ্যান্সারটা করতে হবে, এটা না পারলে। আর 9 এগুলো লেখা আছে টিটেনাস, নিউমোনিয়া। টিটেনাস কি হবে? ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়া, ওইখানে লেখা আছে 4 নম্বর অধ্যায়। এছাড়া ডি নিউমোনিয়া, নিউমোনিয়া কি হবে? ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, নিউমোনিয়া রোগ সৃষ্টির জন্য দায়ী। তো এই দুটো তো ব্যাকটেরিয়া। আর এখানে যদি কমন সেন্স দিয়ে তোমরা অ্যান্সার করো তাহলে কি হবে যে ইনফ্লুয়েঞ্জাটাকে তোমাকে মার্ক করতে হবে। কেন বলো দেখি? যে যেহেতু এগুলো প্রশ্নের একের বেশি অপশন অ্যান্সার হচ্ছে, তো মিনিমাম তো দুটো অ্যান্সার হবেই। তিনটা হওয়ার চান্স খুব রেয়ার, আমি যেগুলো দেখলাম তিনটা হওয়ার চান্স খুব রেয়ার, মিনিমাম কিন্তু দুটো হবেই। তো যেহেতু তুমি টেটেনাসকে এলিমিনেট করতে পারছো তোমার 9 এর পড়া অনুযায়ী, নিউমোনিয়াকে এলিমিনেট করতে পারছো, বাদ দিতে পারছো, এই দুটো অপশন এই দুটো প্রশ্ন উত্তর হবে না, তার মানে এইডস এটা তুমি শিওর জানো এটা হবেই। তো এটাও তুমি মার্ক করতে পারো, কারণ এখানে নেগেটিভ মার্ক তো নেই, মার্ক করা যেতে পারে। তো কোয়াড্রাটা পর্বের বৈশিষ্ট্যগুলি হলো, এটা 9 এর ক্লাস 9 এর 1 নম্বর অধ্যায় থেকে, ক্লাস 9 এর 1 নম্বর অধ্যায় থেকে। এখানে স্টোমাকড উপস্থিত, ভালো করে লেখা আছে যে স্টোমাকড হেমিকর্ডেটের মধ্যে থাকে, আর হেমিকর্ডেটকে কোয়াড্রাটা পর্বে অন্তর্ভুক্ত মনে করা হয় না। নিচে লেখা আছে লাইন দিয়ে, দেখবা এই যে নিচে শব্দকে নিচে এরকম লেখা আছে ছোট্ট করে। তো এটা বাদে কি আছে? পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, এটা ঠিক আছে। গোলবিলে ফুলকাছিত, এটা ঠিক আছে। আর নোটোকর্ড উপস্থিত, এটা ঠিক আছে। এটা ক্লাস 11 এর এনসিইআরটি তে সুন্দর করে আবার লেখা আছে, এর ইংরেজি স্টেটমেন্ট গুলো আমি পড়েছি। তো ক্লাস 11 এর দরকার নেই 9 এর 1 নম্বর অধ্যায় থেকে পুরো প্রশ্নটা সলভ হয়ে যাবে উইথ ক্লারিফিকেশন। কোনগুলি মেকি ফলস ফ্রুট বলা হচ্ছে কোনগুলো? তো এটা ক্লাস 12 এর থেকে হবে স্ট্রবেরি আর আপেল, এই দুটো অ্যান্সার হবে। কলা যদি হয় পার্থেনোকার্পিক ফ্রুট বলে কলার অপশন দিতাম। টমেটো তো প্রকৃত ফলের মধ্যে পড়বে। আপেল স্ট্রবেরি, আপেল পুষ্পাক্ষ থেকে তৈরি হয়, স্ট্রবেরিও পুষ্পাক্ষ থেকে তৈরি হবে, থ্যালামাস থেকে। এরপরে বলছে কোন শ্বেত রক্তকণিকাগুলি অদানাদার কোষ হিসাবে চিহ্নিত করা হয়? এখানে অ্যান্সার হবে মনোসাইট আর লিম্ফোসাইট। দানাদার অদানাদার ক্লাস 9 3 নম্বর অধ্যায়। শ্বেত রক্তকণিকা দুটো ভাগ করেছে, একটা দানাদার একটা অদানাদার। দানাদারের মধ্যে 3টা, বেসোফিল, তারপর ইওসিনোফিল আর নিউট্রোফিল। আর এই পাশে বাকি দুটো হচ্ছে তোমার গ্রানুলোসাইট বা অদানাদার, এগুলো হচ্ছে তোমার লিম্ফোসাইট আর মনোসাইট। বেসোফিল, নিউট্রোফিল আর ইওসিনোফিল একটা দারুণ কনসেপ্ট আছে। অ্যাসিডিক ইওসিনোফিল, বেসিক বেসোফিল আর নিউট্রোফিল। এটা উঁচু ক্লাসের পড়ার মধ্যে, মানে এলিমেন্টগুলো যদি ভালো করে পড়ো তাহলে আশা করি এই জিনিসটা জানার কথা। তো 9 এর 3 নম্বর থেকে সুন্দরভাবে প্রশ্ন সলভ হয়ে যায়, কোনো সমস্যা নেই। জেড ডিএনএ কোন বৈশিষ্ট্যগুলি বর্তমান? মানে জেড ডিএনএ তো আমরা জানি খালি ডিএনএ, বাট এখানে বলেছে জেড ডিএনএ। তো এটা 12 এর পরে বাচ্চাগুলো কিন্তু খুব কম গুরুত্ব দেওয়া হয় এই জিনিসটাতে। তো এটা 12 এর প্রশ্ন। এখানে আমরা যে ডিএনএটা পড়ি 11 এ আছে, 11 এর মধ্যে ডিএনএ এর প্রকারভেদগুলো পড়ানো হয়েছে, আছে এখানে। আর 12 এ এই জিনিসটা আছে। তো জেড ডিএনএ কোন বৈশিষ্ট্যগুলো বর্তমান? হেলিক্স বামাবর্তী বা লেফট হ্যান্ডেড হেলিক্স। আর আমাদের যে কমন ডিএনএ আছে বি ডিএনএ, ওটা আছে রাইট হ্যান্ডেড। আবার ওটার বাংলা উচ্চারণ দক্ষিণাবর্তী কুণ্ডলী। এমনি থেকে রাইট হ্যান্ডেড বা বাংলা উচ্চারণ দক্ষিণাবর্তী কুণ্ডলী হেলিক্সটা। উচ্চ লবণ ঘনত্ব, এটাও অ্যান্সার হবে 12 আছে ওটা। উচ্চ লবণ ঘনত্ব তৈরি হয়, মানে নরমালি বি ডিএনএ তৈরি হয়, যদি লবণ ঘনত্ব বেড়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন রকম ডিএনএ তৈরি হয়, রোগগুলো তৈরি হয়। তো যে ডিএনএ এই কারণে তৈরি হয়। একটি পূর্ণ পাকে 12টি বেস জোড়া থাকে, 12 বেস পেয়ার থাকে। একটা ফুল টার্মের মধ্যে 12টা বেস পেয়ার থাকবে, এটা সঠিক। তুমি যদি বি ডিএনএ এর ক্ষেত্রে দেখো একটা ফুল টার্মে কতগুলো থাকে? 10টা থাকে। বি ডিএনএ এর মধ্যে 10টা। হেলিক্স, পিচ
34 অ্যাংস্ট্রম, এটা 37 অ্যাংস্ট্রম হবে, এটা হবে না। এটা তোমার বিডিএনএ, এই যে এটা বিডিএনএ ইনফরমেশন, হেলিক্স স্পিড 34 অ্যাংস্ট্রম, আর বিডিএনএ এর মধ্যে 10 বেস জোড়া থাকে। কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না? প্রোক্যারিওটিক কোষে থাকে না কোনগুলো? প্রোক্যারিওটিক কোষে থাকে না কোনগুলো? ক্লাস 9 এর 2 নম্বর অধ্যায়। প্রোক্যারিওটিক কোষে কোনটা থাকবে না? নিউক্লিয়াস কি প্রোক্যারিওটিক কোষে থাকে? অসম্ভব। তাহলে তাকে প্রোক্যারিওটিক বলতে নেই কেন? এরপরে আছে নিউক্লিয় পর্দা, এটাও থাকে না জিজ্ঞাসা করছে, নিউক্লিয়াস থাকে না, এটাই সঠিক উত্তর হবে। নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস নেই তো নিউক্লিয় পর্দার কি কাজ ওখানে? রাইবোজোম, এটা হচ্ছে আমাদের রাইবোজোম। রাইবোজোম তো থাকে, তো এটা থাকে না অ্যান্সার চেয়েছে, থাকে না অ্যান্সার চেয়েছে। মানে ভালো, এই নাটা দিয়ে কিন্তু একটু ভালো গেম খেলেছে প্রশ্নের মধ্যে, ইন্টারেস্টিং। বাচ্চাদের মধ্যে তো পড়াশোনা তো বোঝা, বাট ইন্টারেস্টিং নিতে হবে। রাইবোজোম এটা অ্যান্সার হবে না, কারণ এটা থাকে, আর এখানে জিজ্ঞাসা করছে কোনটি থাকে না। এরপরে নিউক্লিয় বস্তু, নিউক্লিয় বস্তু নিউক্লয়েড, নিউক্লিয় বস্তু ঠিক আছে, নিউক্লয়েড এই শব্দটা দিয়ে ভালো করে বোঝা যাবে, এই জন্য আমি এটা লিখেছি। তো নিউক্লিয় বস্তু থাকে, এই জন্য এটা অ্যান্সার হবে না। আমাদেরকে চেয়েছে থাকে না কোনটা, এই দুটো জিনিস থাকে না। এরপরে বলছে কোন উক্তিগুলি সঠিক নয়? কোন উক্তিগুলি সঠিক নয়? এডিএইচ একটি পেপটাইড হরমোন, এটা তো সঠিক উক্তি, তো এটা অ্যান্সার হবে না। সঠিকগুলো অ্যান্সার হবে না, ভুলগুলো অ্যান্সার হবে। ভুল উত্তর খুঁজো, এতদিন সঠিক উত্তর খুঁজছে, আর ভুল উত্তর খুঁজতে হবে। তো কোনগুলো ভুল আছে? এডিএইচ একটি পেপটাইড হরমোন, তো এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে, কিন্তু এটা অ্যান্সার না, কারণ আমাদের কি নয়, সঠিক নয় চেয়েছে। প্রশ্নগুলো পড়ার সময় এই জিনিসগুলো খুব ধ্যান দিয়ে পড়বে, হয় নয়। এবার থাইরক্সিন শরীরে বিএমআর বৃদ্ধি করে, এটা কথা তো ঠিক আছে, बात तो सही है, लेकिन आंसर नहीं है। প্রশ্নের মানে কথাটা ঠিক আছে কিন্তু উত্তর না, কারণ আমাদেরকে ভুল উত্তর চেয়েছে, মানে যেটা ভুল। প্রোল্যাক্টিন পাচনে সাহায্য করে, ব্যাস এই যে এখানে এটা ভুল, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। প্রোল্যাক্টিন কি করে? প্রোল্যাক্টিন এই দুগ্ধ ক্ষরণের সঙ্গে সম্পর্কিত, তাই না? তো এটা পাচনে সাহায্য করে, ভুলভাল কথা লিখে দিচ্ছে, বোকামি করেছে। আচ্ছা, সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে। সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে? সোমাটোট্রপিক হরমোন হচ্ছে গ্রোথ হরমোন, তো এটা জননে সাহায্য করে না, এটা বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।